দেখো ফার্স্টে আমরা প্রাপ্তির দিকে দেখি। হ্যাঁ, আচ্ছা এখানে নগদ উদ্বৃত্ত এক এক। আচ্ছা এই যে নগদ উদ্বৃত্ত এক এক, নগদ উদ্বৃত্ত মানে কি নগদ টাকা, তাহলে এক এক মানে কি 1 জানুয়ারি, তাহলে 1 জানুয়ারির যে নগদ টাকা এটাকে আমরা কি বলবো, প্রারম্ভিক সম্পদ। এটা কি স্যার, এটা হলো প্রারম্ভিক সম্পদ, রাইট? ওকে। আর এই যে 31/12 তারিখে যে নগদ উদ্বৃত্ত, এখানে উদ্বৃত্ত মানে নগদ উদ্বৃত্ত। হ্যাঁ, প্রাপ্তি প্রদান হিসাবে উদ্বৃত্ত বলতে আমরা নগদ উদ্বৃত্তকে বুঝছি। তাহলে 31/12 এটা কি বলতো? আচ্ছা স্যার আসো আমরা ম্যাথটা সলভ করব না, জাস্ট আমরা ম্যাথটাকে একটু দেখি। হ্যাঁ, ম্যাথটা দেখে এরপরে আমরা মানে আগামী ক্লাসে আমরা ম্যাথটাকে মানে সলভ করব। ওকে। আচ্ছা স্যার, তো এই যে ম্যাথ, এটা কিন্তু একটা বোর্ড কোয়েশ্চেন। এটা 2018 সালে এসছে চট্টগ্রাম, কুমিল্লা ও রাজশাহী বা দিনাজপুর, সরি বরিশাল, অনেকগুলো বোর্ডে আসছে। এটা আর কি সম্মিলিত একটা বোর্ড কোয়েশ্চেন। ওকে, সো অনেক ইম্পর্টেন্ট, অনেক কিছু শেখার আছে এটা থেকে। এতক্ষণ আমরা যা কিছু আলোচনা করলাম এই সবগুলো কথা মাথার মধ্যে রেখে এবার যদি তুমি চিন্তা করো প্রশ্নটাকে নিয়ে, দেখবা তোমার প্রত্যেকটা প্রশ্নের উত্তর অনেক সহজ হয়ে গেছে। দেখো ফার্স্টে আমরা প্রাপ্তির দিকে দেখি। হ্যাঁ, আচ্ছা এখানে নগদ উদ্বৃত্ত এক এক। আচ্ছা এই যে নগদ উদ্বৃত্ত এক এক, নগদ উদ্বৃত্ত মানে কি নগদ টাকা, তাহলে এক এক মানে কি 1 জানুয়ারি, তাহলে 1 জানুয়ারির যে নগদ টাকা এটাকে আমরা কি বলবো, প্রারম্ভিক সম্পদ। এটা কি স্যার, এটা হলো প্রারম্ভিক সম্পদ, রাইট? ওকে। আর এই যে 31/12 তারিখে যে নগদ উদ্বৃত্ত, এখানে উদ্বৃত্ত মানে নগদ উদ্বৃত্ত। হ্যাঁ, প্রাপ্তি প্রদান হিসাবে উদ্বৃত্ত বলতে আমরা নগদ উদ্বৃত্তকে বুঝছি। তাহলে 31/12 এটা কি বলতো, এটা হলো সমাপনী সম্পদ। আমরা কি বুঝলাম? এই 23,800 টাকা কি স্যার, সমাপনী সম্পদ। ফিহা মনোযোগ দাও, বিপদে পড়বে কিন্তু, এত সহজ না ভাই। এই অধ্যায়টা পড়ানোর আগেও আমি নিজে একটু পড়েও আসছি। আমি এই যে মানে পড়াশোনা শেষ করছি, BBA করছি, 12 বছর ধরে কলেজে পড়াই, তারপরেও এই অধ্যায় পড়ানোর আগে আমি পড়ে আসছি। এত সহজ হইলে হয়ে যেত। আচ্ছা তাহলে এখানে নগদ উদ্বৃত্ত 1 তারিখে আমরা যেটা পাচ্ছি এটার নাম কি স্যার, প্রারম্ভিক সম্পদ। আর এই যে নগদ উদ্বৃত্ত 31/12 তারিখে আমরা যেটা পাচ্ছি এটার নাম কি স্যার, সমাপনী সম্পদ। তাহলে আমরা যখন মানে আমাদের যখন প্রারম্ভিক সম্পদের প্রয়োজন হবে, প্রারম্ভিক মূলধন নির্ণয়ের সময়, তখন আমরা এটাকে কাউন্ট করব, এই নগদটাকে। আর যখন সমাপনী মূলধন নির্ণয়ের জন্য সমাপনী সম্পদকে আমাদের প্রয়োজন হবে, তখন কিন্তু আবার আমরা এই নগদটাকে কাউন্ট করব। ওকে, এবার আসলে আমরা এট ফার্স্ট প্রাপ্তির দিকটা একটু দেখি। হ্যাঁ, তো প্রাপ্তির দিকে কি বলছে, চাঁদা। কি বললো স্যার? আচ্ছা চাঁদাটা কি, আয়। খেলাধুলা বাবদ ফি, এটাও কি স্যার আয়। আপ্যায়ন থেকে মুনাফা, এটাও কি স্যার আয়। বিনিয়োগের সুদ, এটাও কি স্যার আয়। অনুদান, অনুদান কত টাকা, 40,000 টাকা। দেখো এখানে একটু ঝামেলা হয়েছে, জাস্ট অনুদান, যদি এখানে জাস্ট অনুদান বলতো তাহলে পুরো 40,000 টাকা কি হতো, দায়। বাট এখন অনুদান 40,000, এর 40% হচ্ছে কি মুনাফা যাবে। তাহলে 40,000-এর 40%-এ কত হয়, 16,000। এই 16,000-কে আমরা কি বলবো, আয়। আর বাকি রইল কত, 24,000। এই 24,000-কে আমরা কি বলবো, দায়। তাহলে এই অনুদান এটা দায়েও যাবে, আবার এটা আয়েও যাবে। অর্থাৎ অনুদানের 40,000 টাকাকে আমরা কয় ভাগ করব, 2 ভাগ। 16,000 টাকা কোথায় নিয়ে বসাবো, আয়ে, আর বাকি 24,000 নিয়ে কোথায় বসাবো, দায়। ওকে স্যার। এরপরে বলছে আজীবন সদস্যদের চাঁদা, এটা কি হবে স্যার, দায়। বুঝতে পারলাম, সহজ না? ওকে, এবার আমরা প্রদানের দিকে যাই। তাহলে দেখি যে প্রাপ্তির যে তথ্যগুলো, এই তথ্যগুলো কেউ আয় হচ্ছে আর কেউ দায় হচ্ছে। এবার আমরা প্রদানের দিকে যদি দেখি, প্রদানের তথ্যগুলো বলতো আগে ভাগে আমরা বলতে পারি না কি হবে, ব্যয় হবে অথবা সম্পদ। যেমন মজুরি, এটা কি বলতো, ব্যয়। ভাড়া ব্যয়, বেতন স্টেশনারি ব্যয়, বিনিয়োগ সম্পদ, আসবাবপত্র সম্পদ, মেরামত ব্যয়, বিবিধ খরচ, খেলার সরঞ্জাম সম্পদ। আর এটা তো সম্পদই, রাইট? হয়ে গেল, তাই না বলো? আচ্ছা তাহলে প্রাপ্তি প্রদানের কে কোথায় যাবে আমরা বুঝলাম। এখন তো খালি ধরে ধরে বসাই দিলে আমার হয়ে যাচ্ছে না। আচ্ছা অনেক ইজি হইতো যদি সমন্বয়গুলো না থাকতো, সমন্বয় তো আসছে। আচ্ছা ব্যাপার না, এগুলা কঠিন হবে এমনও না, আমরা তো অলরেডি জানি কে কোথায় যাবে।
স্যার 2017 সালের 1 জানুয়ারি ক্লাবের সম্পদ। আচ্ছা আমরা অঙ্কটা করতেছি কবে? 17 সালের 31 ডিসেম্বর। তার মানে আমাদের অঙ্কটা আমরা যেদিন করতেছি, আমাদের অঙ্কটা লাস্ট ডে যেটা, এটাকে আমরা কি বলবো? সমাপনী। তার মানে 2017 সালে 31 ডিসেম্বর এটা হলো সমাপনী ডে। এটা কি স্যার? ওকে, এটা সমাপনী ডে। তাহলে 2017 সালের 1 জানুয়ারি এটা কি? প্রারম্ভিক। এটা কি? তাহলে বলো তো, এই যে এখানে বিনিয়োগ 30,000, এটাকে তুমি কি বলবা? প্রারম্ভিক সম্পদ। কি বলবা? আসবাবপত্র কত? 38,000, এটাকে কি বলবা? প্রারম্ভিক সম্পদ। খেলার সরঞ্জাম 12,000, এটাকে কি বলবা? প্রারম্ভিক সম্পদ। দালান কোঠা 60,000 টাকা, এটাকে কি বলবা? প্রারম্ভিক সম্পদ। বুঝছো নাকি বুঝো নাই? এগুলো সব কি? প্রারম্ভিক সম্পদ। ওকে, অন্যান্য তথ্যাবলী দেয়া আছে। আচ্ছা, কি দেয়া আছে? প্রাপ্ত চাঁদার মধ্যে 2,750 টাকার চাঁদা বিগত বছরের। প্রাপ্ত চাঁদা এখানে কত? 55,000। আমরা চাঁদা পেয়েছি কত? এই যে আমরা 55,000 টাকার চাঁদা পেয়েছি, এই 55,000 টাকার মধ্যে 2,750 টাকার চাঁদা বিগত বছর, অর্থাৎ গত বছর। তাহলে গত বছরের চাঁদা আমি এই বছর যদি পাই, তাহলে আমার প্রথম কাজ কি? চাঁদা থেকে বাদ দেয়। তার মানে এই 2,750 টাকা আমি কি করব? এই চাঁদা থেকে বাদ দিব। তাহলে চাঁদার পাশে একটি স্টার দিয়ে রাখলাম। আর এই 2,750 টাকাকে আমরা কি হিসেবে বিবেচনা করব? প্রারম্ভিক সম্পদ। কি হিসেবে? প্রারম্ভিক সম্পদ। তার মানে এটা হলো প্রারম্ভিক সম্পদ। ওকে, আমি মার্ক করে রাখতেছি, জাস্ট বসানোর সময় যেন ধরে ধরে বসাতে পারি। আচ্ছা, 3,500 টাকা পরবর্তী বছরের। তাহলে আমরা যে 55,000 টাকা চাঁদা পেলাম, এর মধ্যে 3,500 টাকার চাঁদা আছে, যে চাঁদাটা পরবর্তী, অর্থাৎ আগামী বছরের। তাহলে আগামী বছরের চাঁদা আমি এখনই পেয়ে গেছি। তার মানে এটা কি চাঁদা? অগ্রিম চাঁদা। তো অগ্রিম চাঁদাটাকে আমরা কি হিসেবে বিবেচনা করব? সমাপনী দায়। কি হিসেবে? সমাপনী দায়। তাহলে এটা হলো সমাপনী দায়। আচ্ছা, সমাপনী দায়। তাহলে 3,500 টাকা কোথায় যাবে? সমাপনী দায়ে যাবে। আর কোথায় যাবে? এই যে চাঁদা প্রাপ্তি 55,000, এখান থেকে বাদ যাবে। সো এটার পাশে একটা স্টার দিলাম। ওকে, এরপরে বলছে চলতি বছরের চাঁদা 4,000 টাকা অনাদায়ী রয়েছে। অনাদায়ী মানে বকেয়া আছে। তাহলে এই বছরের চাঁদা বকেয়া আছে কত টাকা? 4,000 টাকা। তাহলে এই যে বকেয়া চাঁদাটা কি আয় না বকেয়া আয়? আর বকেয়া এটা কি? সমাপনী দায়। যেহেতু এটা চলতি বছরের, সো এটা কোথায় যাবে? সরি, সমাপনী সম্পদ। কি স্যার? সম্পদে যাবে। কি সম্পদে? এই যে সমাপনী সম্পদে যাবে এই 4,000 টাকা। আর কি হবে? এই যে 55,000 টাকা চাঁদা এখানে কি হবে? যোগ হবে। যেহেতু চাঁদাটা বকেয়া আছে, সো এখানে কি হবে? যোগ হবে। ওকে, দেখছো চাঁদা নিয়ে কি কি কাহিনী। তাহলে আমরা কি করব? চাঁদা লিখবো কত? 55,000। এখান থেকে বাদ দিব কি? গত বছরের বকেয়া চাঁদা, তাই না? আদায়কৃত গত বছরের বকেয়া চাঁদা। দেন মাইনাস করব কি? আদায়কৃত আগামী বছরের অগ্রিম চাঁদা। এরপর যোগ করব কি? চলতি বছরের অনাদায়ী চাঁদা। তাই না বলো? তাহলে আমরা চাঁদা বাবদ প্রকৃত আয়টা পেয়ে যাব। আর এই যে গত বছরের বকেয়া চাঁদাটা প্রারম্ভিক সম্পদে বসাবো, চলতি বছরের অগ্রিম চাঁদাটাকে সমাপনী দায়ে নিয়ে বসাবো, চলতি বছরের বকেয়া চাঁদাটাকে সমাপনী সম্পদে নিয়ে বসাবো। কত ইজি না বলো? অনেক ইজি। আচ্ছা, এবার আসো প্রদত্ত বেতনের 6,300 টাকা বিগত বছরের। এই যে এখানে আমাদের বেতন নামক একটা ব্যয় দেয়া আছে। কত স্যার? 36,000। তো এই যে 36,000 টাকা বেতন, এই বেতনের মধ্যে 6,300 টাকার বেতন আছে যেটা গত বছর। গত বছরের বেতন যদি আমি এই বছর পরিশোধ করি, বলো আমার বেতনের মধ্যে এটা থাকা উচিত নাকি উচিত না? তাহলে গত বছরের পরিশোধকৃত বেতনটাকে আমি কি করব? এই বছরের বেতন থেকে বাদ দিব। তাহলে যে বেতনের পাশে আমি একটা স্টার দিলাম। আর গত বছর এটা বকেয়া ছিল, তার মানে এটা দায় ছিল। সো গত বছরের দায়টা এই বছরের জন্য কি হিসেবে বিবেচিত হবে? প্রারম্ভিক দায়। তার মানে এই 6,300 টাকা কোথায় যাবে? প্রারম্ভিক দায়ে যাবে। বুঝতে পারছি? তাহলে গত বছরের বেতন 6,300 এই বছর পরিশোধ করা হয়েছে। এই 6,300 কে আমি কি করব? চলতি বছরের বেতন থেকে বাদ দিব। একটা কাজ হলো। আর প্রারম্ভিক দায়ে বসাবো, দুইটা কাজ হলো। আচ্ছা, চলতি বছরের বকেয়া 2,700 টাকা। বেতন, এই পুরো কথাটাই কিন্তু বেতন নিয়ে। হ্যাঁ, তো চলতি বছরের বকেয়া বেতন কত?
2700 টাকা। তো চলতি বছর বেতন বকেয়া আছে কত? 2700 টাকা। আচ্ছা, চলতি বছরের বকেয়া ব্যয়টাকে আমরা কি বলবো? সমাপনী দায়। কি বলবো? সমাপনী দায়। তার মানে এটা কোথায় যাবে? সমাপনী দায়ে যাবে। আর যেহেতু ব্যয়টা বকেয়া আছে, বকেয়া ব্যয় কি হয়? ব্যয়ের সাথে যোগ হয়। সো এই যে বেতন 36,000, এটার সাথে আমি চলতি বছরের বকেয়া বেতনটাকে কি করব? যোগ করে দিব। তাহলে আমরা আরো একটি স্টার দিলাম। তো বেতনের সাথে কয়টা স্টার? 2টা। ওকে, তাহলে আমরা কি করব? বেতন লিখবো কত? 36,000, দেন মাইনাস করে দিব গত বছরের পরিশোধকৃত বেতন কত? 6,300। ওকে, আর যোগ করে দিব কি? চলতি বছরের বকেয়া বেতন কত? 2,700। আর এই গত বছরের বেতন 6,300 কোথায় বসাবো? প্রারম্ভিক দায়। আর চলতি বছরের বকেয়া বেতনকে কোথায় বসাবো? সমাপনী দায়। ওকে স্যার, এই যে ম্যাথ অ্যানালাইসিস করতে কিন্তু টাইম বেশি লাগতেছে। এখন যদি আমি এটা করি, সলভ করি, বলো টাইম বেশি লাগবে? অনেক সহজেই আমি করে ফেলতে পারবো। তো স্যার, ম্যাথ অ্যানালাইসিস করাটাই ইম্পর্টেন্ট করার চেয়ে। তুমি যদি ম্যাথ অ্যানালাইসিস করতে পারো তাহলে ম্যাথ সলভ করতে পারাটা অনেক ইজি। আচ্ছা, এবার আসো আসবাবপত্রের অবচয় কত? তো আমরা সবাই জানি যে কোনো একটা সম্পদের অবচয় কয় জায়গায় যায়? 2 জায়গায় যায়। এট ফার্স্ট এটা ব্যয়ে যাবে। কোথায় যাবে? ব্যয়ে যাবে। কার অবচয় এটা? সো আমরা কি করবো? আসবাবপত্র থেকে বাদ দিব। সো আসবাবপত্র একটি স্টার। আচ্ছা, আমি এখানে না দিয়ে এইখানে দিই। এই যে আসবাবপত্র, এটার উপরে আমি কি করব? স্টার দিলাম। ওকে। আচ্ছা স্যার, আমরা আসবাবপত্রের অবচয় ধরবো কয় %? কয় টাকা হবে বলো? এখানেই আমি একটু তোমাদেরকে দেখাই। দেখো, আসবাবপত্রের অবচয় ইকুয়াল আসবাবপত্রের অবচয় কত হবে? দেখো স্যার, বছরের শুরুতে আমার কাছে আসবাবপত্র ছিল কত? তার মানে এই 38,000 আমি পুরো বছর ব্যবহার করছি। সো এই 38,000 টাকার উপর আমি পুরো বছরের অবচয় ধরলাম 10%, মানে পুরো বছরের প্লাস। আবার দেখো তো, এই যে আমি আসবাবপত্র নতুন করে কিনেছি কত? 25,000। এটা কি আমি বছরের শুরুতে কিনেছি না 36? 36, তাহলে 6তম মাসের অবচয় ধরবো? নো, 7 থেকে স্টার্ট করবো। 7, 8, 9, 10, 11, 12, কয় মাস? 6 মাস। তাহলে 25,000 গুণ 10% গুণ উপরে 6 নিচে 12, তাহলে এখানে হয় 3,800 আর এখানে 1,250 ইকুয়াল কত হয়? 4, 5, 5,050 টাকা নাকি? এটা না স্যার? বুঝছো অবচয়টা আসবাবপত্রের কিভাবে বের হলো? আচ্ছা, এখন তুমি যখন উদ্ধৃতপত্র করবা তখন আসবাবপত্র কত লিখবা বলো তো? উদ্ধৃতপত্রে আমরা সম্পদের ঘরে আসবাবপত্র লিখবো না? কত লিখবো? দেখো, বছরের শুরুতে আমার আসবাবপত্র কত ছিল? এটা স্থায়ী সম্পদ, তাহলে বছরের শেষে আছে না নাই? আছে। তাহলে এই 38,000 বছরের শেষে আছে। নতুন করে আমরা আসবাবপত্র কিনেছি কত? 25,000। তার মানে আমার মোট আসবাবপত্রের পরিমাণ কত বলো? তাহলে 38,000 যোগ 25,000, তাই না বলো? তো 38,000 আর 25,000 যোগ করলে কত হয় বলো? 58 আর হচ্ছে কত? 58 আর 5, 63,000 নাকি? তাহলে বছর শেষে আমাদের আসবাবপত্রের পরিমাণ কত? 63,000। এইখান থেকে আমরা মাইনাস করে দিব কি? পুঞ্জীভূত অবচয় কত? 5,050। তাহলে যেটা হবে সেটাই কি আমাদের আসবাবপত্র। বুঝছো? ওই যে কনসেপ্টটা বুঝেছি যে প্রারম্ভিকে যদি স্থায়ী সম্পদ থাকে সেটা সমাপনীতেও থাকবে। পাশাপাশি তুমি যদি ক্রয় করো সেটাকে যোগ করবা। আর যদি আমরা আসবাবপত্র বিক্রি, এখানে আসবাবপত্র বিক্রয় যদি দেওয়া থাকতো 25,000, তাহলে কি আমি 38,000 প্লাস 25,000 লিখতাম না 38,000 মাইনাস 25,000 লিখতাম? তখন আমার প্রারম্ভিক সম্পদটা কি হতো? কমতো। বুঝতে পারছো? গুড। আচ্ছা, এরপরে কি বলতে দেখো তো। আচ্ছা, যাই হোক, আমি এখানে এক্সট্রা কিছু জিনিস তোমাদেরকে দেখালাম। তাহলে এখানে আসবাবপত্রের অবচয় 10%, আমি কিভাবে ধরবো? প্রারম্ভিক টুকুর উপর পুরো বছরের অবচয় ধরবো। আর আমরা অ্যাডিশনাল যে আসবাবপত্র কিনেছি ওটার উপরে আমি ওই সময় অনুযায়ী 6 মাসের ধরবো। ওকে। স্টেশনারি অব্যবহৃত রয়েছে 500 টাকা। স্টেশনারি মানে কি? মণিহারি। তো মণিহারি যদি অব্যবহৃত থাকে এটাকে আমরা কি বলি? অব্যবহৃত মণিহারি। তো অব্যবহৃত মণিহারির কাজ কয়টা? 2টা। এটা কোথায় যাবে?
সমাপনী সম্পদে যাবে। কোথায় যাবে? সমাপনী সম্পদে যাবে। আর কোথায় যাবে? মণিহারি থেকে বাদ যাবে। সো আমরা মণিহারিতে একটা স্টার্ট দিই। এই মণিহারি মানে কি? স্টেশনারি। তাহলে এই যে স্টেশনারি 500 টাকা অব্যবহৃত আছে, অব্যবহৃত স্টেশনারি আমরা কোথায় নিব? সমাপনী সম্পদে নিব। আর কি করব? স্টেশনারি থেকে বাদ দিব। ওকে স্যার? এখন দেখো আমরা এখানে যা কিছু করলাম অনেকটা কার মতোই হয়ে গেল? আর্থিক বিবরণীর মতো। কার মতো? আর্থিক বিবরণীর মতো হয়ে গেছে, তাই না বলো? ওকে, তার মানে যারা আর্থিক বিবরণী ভালো পারো তারা কিন্তু এটা অনেক ভালো পারো। তবে আর্থিক বিবরণীর সাথে এখানে কিছু কিছু জায়গায় কি আছে, একটু ঝামেলা আছে। ওই পয়েন্টগুলো তো আমি ক্লিয়ার করে দিচ্ছি। এগুলো যদি মাথায় রাখো ইনশাল্লাহ এই ম্যাথগুলো অনেক ইজি হয়ে যাবে। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। কে কোথায় যাবে এটা তো আমরা এখন জানি। আমরা এখন ম্যাথ সলভ করা শুরু করব। আচ্ছা, আমাদের করণীয়গুলো এখানে কি কি আছে দেখো স্যার। ক বলছে চলতি বছরের চাঁদা আদায়ের পরিমাণ গণনা সহ নির্ণয় করো। ওকে, আচ্ছা ক নাম্বার রিকোয়ারমেন্টটা হলো চলতি বছর আমরা চাঁদা বাবদ কত টাকা আয় করেছি, চাঁদা বাবদ আদায়ের পরিমাণ বা চাঁদা আয়ের পরিমাণ নির্ণয় করো। হ্যাঁ, এখানে চাঁদা আয়ের পরিমাণ নির্ণয় করা এই কথাটা বলা উচিত ছিল, তাই না বলো? তো হ্যাঁ, ওইটাই বলছে চলতি বছরের চাঁদা আয়ের পরিমাণ গণনা সহ নির্ণয় করো। আচ্ছা আচ্ছা, তো আমরা এই ম্যাথটা এখন সলভ করব। এই ম্যাথটা 2018 সালে সম্মিলিত বোর্ডে এসছে এবং এই ম্যাথের কে কোথায় যাবে আমরা কিন্তু এখন খুব ভালো করেই জানি, তাই না বলো? গুড, আমরা ফার্স্টে ম্যাথটা অ্যানালাইসিস করেছি কে কোথায় যাবে, আমরা এগুলোকে মার্কও করেছি। এখন আমরা এই রিকোয়ারমেন্টগুলোকে সলভ করব। তো আমাদের ফার্স্ট রিকোয়ারমেন্ট বা রিকোয়ারমেন্ট ক কি বলো তো? চলতি বছরের চাঁদা আয়ের পরিমাণ গণনা সহ নির্ণয় করো। তো আমরা চলতি বছরের চাঁদা আয়ের পরিমাণটা নির্ণয় করব। ওকে, তো স্যার একটু দেখো এখানে এই যে চাঁদা লেখা আছে না বলো? আচ্ছা, চাঁদা কত টাকা দেয়া আছে? 55,000। আচ্ছা, চাঁদার পাশে কয়টা স্টার আছে? 3টে স্টার আছে। তার মানে এখানে 3টা কাজ আছে, কেউ যোগ হইতে পারে কেউ বিয়োগ হইতে পারে, তাই না? আচ্ছা, তো আমরা কিন্তু খুব সহজেই বুঝে যাচ্ছে যে চাঁদার সাথে 3টা ঝামেলা আছে। এই ঝামেলা 3টা মিটায় ফেললে আমরা কি পেয়ে যাবো বলো তো? চাঁদা বাবদ আয় কত পেয়ে যাব। তো চলো আমরা ক করে ফেলি। আমরা ক করতেছি কি? চাঁদা বাবদ আয়ের পরিমাণ নির্ণয়, রাইট? আয়ের পরিমাণ, চাঁদা বাবদ আয়ের পরিমাণ নির্ণয়। ওকে, তো আমরা একটু দেখি চাঁদা বাবদ কি কি আয়। বিবরণ টাকা টাকা। ওকে, আচ্ছা তো আমাদের এখানে চাঁদা কয় টাকা দেয়া আছে আমরা একটু লিখি। চাঁদা কত টাকা দেয়া আছে স্যার? 55,000 টাকা দেয়া আছে। ওকে, আমরা এখানে 3টে স্টার দিয়েছি। কেন 3টে স্টার দিয়েছি আমরা সবাই জানি, তাই না? আচ্ছা, একটা স্টারের কারণ হলো কি যে প্রাপ্ত চাঁদার মধ্যে 2,750 টাকা বিগত বছর। তো বিগত বছরের চাঁদা এই 55,000 টাকার মধ্যে থাকা উচিত নাকি উচিত না? তাহলে আমরা বাদ দিয়ে দিব মাইনাস বিগত বছরের চাঁদা। ওকে, বিগত বছরের চাঁদা মাইনাস করে দিলাম কত? 2,750। আচ্ছা, তাহলে 55,000 থেকে 2,750 মাইনাস করে দিই। 55,000 মাইনাস 2,750, 52,250। একটা ঝামেলা মিটলো নাকি? এরপরে আসো, ঝামেলা তো এরকম 3টা আছে। আরেকটা কেন বলো তো? 3,500 টাকা চাঁদা পরবর্তী বছরের। তাহলে আগামী বছরের চাঁদা আমরা এই বছর পেয়েছি, এটা অগ্রিম চাঁদা। এটা কি চাঁদার মধ্যে থাকা উচিত? কি করা উচিত? বিয়োগ করে দেওয়া উচিত। তাহলে মাইনাস আগামী বছরের চাঁদা। আচ্ছা, আগামী বছরের চাঁদাকে আমরা কি লিখতে পারি? অগ্রিম চাঁদা, রাইট? বা অগ্রিম প্রাপ্ত চাঁদা। কয় টাকা স্যার? 3,500 টাকা। ওকে, আচ্ছা তো আমরা এখন 3,500 টাকা মাইনাস করে দিব, মাইনাস 3,500। তাহলে আমরা কত পাচ্ছি বলো? 48,750 টাকা। ওকে, 2টা ঝামেলা মিটলো। আরও একটা আছে, যেহেতু 3টা স্টার। আরেকটা কেন? চলতি বছরের চাঁদা 4,000 টাকা বকেয়া আছে বা অনাদায়ী আছে, একই কথা। তো চলতি বছরের চাঁদা যদি অনাদায়ী থাকে বা বকেয়া থাকে সেটা কি হবে? চাঁদার সাথে যোগ হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি
যোগ চলতি বছরের বকেয়া চাঁদা। ওকে, যোগ চলতি বছরের বকেয়া চাঁদা, তাই না বলো? আচ্ছা, কয় টাকা স্যার? 4000 টাকা। ওকে, তাহলে আমি যদি 4000 যোগ করি তাহলে হবে 52,750। ক্লোজ। এটার নামই হলো চাঁদা বাবদ আয়ের পরিমাণ, তাই না? বা চলতি বছরের চাঁদা বাবদ আয়ের পরিমাণ। ওকে স্যার, পেয়ে গেলাম। কঠিন কি? আচ্ছা, কঠিন না সহজ? যথেষ্ট সহজ, তাই না? আচ্ছা দেখো, আমরা এই যে এখন ম্যাথটা করলাম, আই থিঙ্ক কারোরই বুঝতে প্রবলেম হয় নাই। আচ্ছা, কেন হয় নাই বলো তো? বিকজ আমরা এই ম্যাথটা করার আগে ম্যাথটাকে অ্যানালাইসিস করেছি, তাই না? এবং ম্যাথ অ্যানালাইসিস করার জন্য আমার কি কি নলেজ দরকার সেগুলো নিয়েও আমরা আলাপ করেছি। অর্থাৎ ফার্স্টে আমরা বেসিক ডেভেলপ করেছি, দেন আমরা ম্যাথটাকে অ্যানালাইসিস করেছি। দ্যাটস ওয়াই এখন অঙ্ক করতে গিয়ে আমাদের কোনো প্যারা নাই। ওকে, খুব সহজেই আমরা পারতেছি। ওকে স্যার, সবাইকে তুলে ফেলছো? আচ্ছা, এবার আসলে আমরা খ নিয়ে আলাপ করি। খ কি বলছে? 2017 সালে 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য আয় ব্যয় হিসাব প্রস্তুত কর। তার মানে এখন আমরা কি করব বলো তো? আয় ব্যয় হিসাব প্রস্তুত করব, রাইট? আয় ব্যয় হিসাব মানে আয় বিবরণী। তো আমরা তো সবাই আয় বিবরণী করে অভ্যস্ত, কিভাবে করতে হয়। তবে এই আয় বিবরণীটা কেমন হবে স্যার? এক ধাপ, অর্থাৎ সবগুলো আয় একসাথে, ওইখান থেকে বাদ দিয়ে দিতে হবে কি সবগুলো ব্যয়। অর্থাৎ সবগুলো আয় একসাথে দেখাবো, মোট আয় বের করে ফেলবো, আবার সবগুলো ব্যয় একসাথে দেখিয়ে মোট ব্যয় নির্ণয় করবো, দেন মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিয়ে দিব। ওকে, আচ্ছা, তো চলো আমরা করে গ করতেছি, রাইট? ও সরি, খ নাকি? হ্যাঁ রে, আচ্ছা, খ নাম্বার। এটার নাম কি? রয়্যাল ক্লাব এর আয় বিবরণী, তাই না? তারিখ কত? 31 ডিসেম্বর 2017। 31 ডিসেম্বর 2017 ইং সমাপ্ত বছরের জন্য। ওকে, আমরা 3টা টাকার ঘর কেটে নিলাম। বিবরণ টাকা। ওকে স্যার। আচ্ছা, যেমন এখানে আমরা কি বসাবো বলো তো? মোট আয়কে। আর প্রত্যেকটা আয়কে বসাবো কোথায়? দ্বিতীয় কলামে। আর যোগ বিয়োগ থাকলে ফার্স্ট কলামে। ওকে, আচ্ছা, ফার্স্টে আমরা হেডলাইন কি দিব? আয় সমূহ। ওকে, আচ্ছা, তো আমরা এখন একটু সার্চ করি এখানে কয়টা আয় আছে। আমরা তো অলরেডি লিখে রাখছি আয় 1টা 2টা 3টা 4টা, তাই না? তাহলে আমাদের রেমিলের মধ্যে কয়টা আয় আছে? 4টা। আর এখানে কি কোনো আয় আছে? সমন্বয়ের মধ্যে আমরা কোথাও কি আয় লিখেছি? না, লিখি নাই। আচ্ছা, ওকে, ফাইন। ফার্স্টে আমরা লিখি চাঁদা। আচ্ছা, চাঁদা আমরা কি 55,000 টাকা লিখবো? নো, যদি 55,000 লিখি তাহলে পুরো ইতিহাসটা আবার লিখতে হবে। তার চেয়ে বেটার আমরা কতে যেটা পেয়েছি সেটাই লিখবো। কত? 52,750। এটা আমরা লিখতে পারি ক হতে প্রাপ্ত যেটা, সেটাকে লিখলাম। আর কেউ যদি 55,000 লিখো তাহলে কিন্তু আবার ওই 3টা কাজ করে দেখাইতে হবে। আচ্ছা, এরপরে আমরা কি লিখবো বলো তো? খেলাধুলা বাবদ ফি। এখানে কোনো সমন্বয় আছে স্যার? নাই। খেলাধুলা বাবদ ফি। আচ্ছা, খেলাধুলা বাবদ ফি কত? 16,000। এরপরে কি আছে? আপ্যায়ন থেকে মুনাফা। ওকে, আপ্যায়ন থেকে মুনাফা। আমরা আপ্যায়ন থেকে মুনাফা কত পেয়েছি?
2800। এরপরে কি বলো, এরপরে বিনিয়োগের সুদ দেয়া আছে, বিনিয়োগের সুদ। আচ্ছা বিনিয়োগের সুদ কত, 1500। এরপর কি দেয়া আছে, অনুদানের মুনাফা জাতীয় অংশ, তাই না? অনুদানের মুনাফা জাতীয় অংশ, অনুদানের মুনাফা জাতীয় অংশ। স্যার অনুদানের মুনাফা জাতীয় অংশ কত হবে বলো তো? 40,000-এর 40%, তাহলে 16,000 টাকা। ওকে, আর কোনো আয় আছে বলো? নাই। আচ্ছা আমরা এখানেও যদি তাকাই, দেখো এখানে কোনো আয় আছে কিনা, কোনো আয় লেখা নাই। ওকে, তাহলে এগুলো আমাদের মোট আয়, এগুলোকে যদি যোগ করে ফেলি কয় টাকা হয় কেউ বলো তো? মোট আয় কত হবে? আচ্ছা মোট আয় হবে 52,750 যোগ 16,000 যোগ 2,800 যোগ 1,500 যোগ 16,000। ওকে, তাহলে 89,050 টাকা, এটা হলো মোট আয়। আচ্ছা এখান থেকে আমরা বাদ দিব ব্যয় সমূহ, ব্যয় সমূহ আমরা বাদ দিব, রাইট? আচ্ছা ব্যয় সমূহ আমাদের এখানে কয়টা ব্যয় আছে দেখো, এই যে এখানে আমরা দেখি, দেখো যে ব্যয়গুলো মানে স্টার আছে আমরা বুঝবো সেখানে সমন্বয় আছে, তো প্রত্যেকটা ব্যয় মাঝের ঘরে বসাবো, আর সমন্বয় থাকলে ফার্স্টের ঘরে বসাবো। অর্থাৎ যাদের সাথে স্টার আছে তাদেরকে ফার্স্টের ঘরে, যাদের সাথে স্টার নাই তাদেরকে মাঝের ঘরে। ওকে, ফার্স্ট আমাকে একটু হেল্প করো, প্রথমে কে? মজুরি। স্টার আছে? নো, তাহলে কত টাকা? আচ্ছা মাঝের ঘরে 13,000। এরপরে কে? ভাড়া। স্টার আছে বলো? না, মাঝের ঘরে কত? 18,000। আচ্ছা এরপরে কে? বেতন। বেতন স্টার আছে না নাই? ইয়েস, স্টার আছে 2টা না? আচ্ছা কত? 36,000। আচ্ছা বেতনের সাথে 2টা স্টার কেন আছে? এই যে এখানে বলছে প্রদত্ত বেতনের 6,300 টাকা বিগত বছরের, তাহলে বিগত বছরের বেতনটা আমরা কি করব? বেতন থেকে মাইনাস করব, মাইনাস বিগত বছরের বেতন। বিগত বছরের বেতন কত স্যার? 6,300, তাই না? তাহলে কত হয়? 36,000 থেকে মাইনাস 6,300, আচ্ছা 29,700। আর কি বলছে বলো তো? এই যে এখানে বলছে চলতি বছরের বকেয়া বেতন কত? 2,700। তো চলতি বছরের বকেয়াটা কি হবে? যোগ যোগ চলতি বছরের বকেয়া বেতন কত? 2,700। গুড, 2,700, তাহলে 32,400 টাকা হয়। এই লাস্টেরটা সোজা লিখে দিবা, হ্যাঁ? আচ্ছা এরপরে আমরা কি লিখবো বলো তো? স্টেশনারি, রাইট? আচ্ছা স্টেশনারি, স্টেশনারি। আচ্ছা স্টেশনারির সাথে স্টার আছে, রাইট? তাহলে আমরা প্রথম কলামে লিখি 4,000। স্টেশনারির সাথে স্টার থাকার কারণ কি? এই যে অব্যবহৃত স্টেশনারি, ওটা আমরা মাইনাস করে দিব, মাইনাস অব্যবহৃত স্টেশনারি, অব্যবহৃত স্টেশনারি। আচ্ছা অব্যবহৃত স্টেশনারি কয় টাকা স্যার? 500, হ্যাঁ 500 টাকা। তাহলে এখানে কত হয়? 3,500। আচ্ছা স্টেশনারি গেল, এরপরে ব্যয় কি আছে বলো? মেরামত আছে, এটার সাথে কোনো স্টার নাই। আচ্ছা মেরামত কয় টাকা? মেরামত 2,000, এটা ডিরেক্ট মাঝের কলামে। এরপরে কি আছে? বিবিধ খরচ। আচ্ছা বিবিধ খরচ, আচ্ছা বিবিধ খরচ কত? 3,500 টাকা। ওকে, আচ্ছা তো এগুলো তো বসালাম। এখন বলো তো আমাদের এই প্রাপ্তি প্রদানে আর কোনো ব্যয় আছে? সব বসানো হয়েছে। তো প্রাপ্তি প্রদানের গুলো বসানোর পর আমরা ফোকাস করব কোথায়? সমন্বয়। এখন দেখো তো সমন্বয়ের মধ্যে আমরা ব্যয় লিখে রাখছি না? এই যে আসবাবপত্রের অবচয় ব লিখে রাখছি, তাহলে আমরা আসবাবপত্রের অবচয়টাও লিখব। আসবাবপত্রের অবচয়,
আসবাবপত্রের অবচয়। আচ্ছা, আসবাবপত্রের উপরে আমরা অবচয় দেবো। দেখো স্যার, আসবাবপত্রের উপরে কয় পার্সেন্ট অবচয়? 10%। এখন আমার আসবাবপত্র আছে কয় রকম? 2 রকম। বছরের শুরুতে আসবাবপত্র কত? 3,800, তাই না? সরি, 38,000। এবং আমরা এই যে এখানে আসবাবপত্র কিনেছি কত? 25,000। তার মানে আমাদের কয় রকমের আসবাবপত্র? 2 রকম। 38,000 টাকা হলো প্রারম্ভিক আসবাবপত্র। এটার উপরে আমরা পুরো বছরের জন্য অবচয় ধরবো। তাহলে কয় টাকা হয় বলো? 3800, 3,800। আর ওই যে 25,000 টাকার আসবাবপত্র, এটার উপরে আমি যদি 10% ধরি তাহলে কি পুরো 1 বছর হয়ে গেল না? বাট আমরা কি 1 বছরের ধরবো না? কেন? মানে এটা 30/6 তারিখে কেনা হয়েছে। তো 30/6 যদি কেনা হয় তাহলে আমি 6তম মাসে কিন্তু অবচয় ধরবো না, 7 থেকে শুরু করব। 7 থেকে 12, 7, 8, 9, 10, 11, 12, কয় মাস হয়? 6 মাস। তাহলে গুণ উপরে 6, নিচে 12। তাহলে কয় টাকা হয় বলো তো? 1250। এখন আমি যদি এই দুটাকে যোগ করে দিই তাহলে হয় 5,050 টাকা, রাইট? এটাই হলো আসবাবপত্রের অবচয়। তাহলে আসবাবপত্রের অবচয় কত হবে? 5,050 টাকা। ওকে, আচ্ছা বলো তো, আর কোনো ব্যয় আমরা কি দেখতে পাচ্ছি? আছে? নো। এবার আমরা এগুলোকে যোগ করলে মোট ব্যয় পেয়ে যাব। আচ্ছা, তাহলে মোট ব্যয়, আচ্ছা তাহলে আমরা যদি ব্যয়গুলোকে যোগ করি আমরা মোট ব্যয় পাচ্ছি কত? 77,450। তো আমরা এখন মোট আয় 89,050 থেকে মোট ব্যয় 77,450-কে মাইনাস করব। ওকে, আচ্ছা যদি মাইনাস করি তাহলে এখানে কত হয় স্যার? 11,600। ওকে, আর এই 11,600 টাকার নাম কি দিব? ব্যয়াতিরিক্ত আয়। ওকে, ব্যয়াতিরিক্ত আয়। আমাদের ব্যয়াতিরিক্ত আয় হলো 11,600, অর্থাৎ ব্যয় যা তার চেয়ে আয়টা অতিরিক্ত হয়েছে 11,600 টাকা। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছ? আচ্ছা, তাহলে আয় ব্যয় বিবরণী করা কি কঠিন নাকি অনেক ইজি? অনেক ইজি। ওকে, তাহলে আমরা করতে পারবো না? গুড। এবার আমরা গ নাম্বার রিকোয়ারমেন্টটা কমপ্লিট করব। সবাই এটা তুলে নাও। আমরা এখন গ করব। ওকে, গ কি বললো? যে প্রারম্ভিক মূলধন তহবিল 1,48,950 টাকা ধরে 2017 সালে 31 ডিসেম্বর তারিখে উদ্বৃত্তপত্র তৈরি করো। তো আমরা এখন একটা উদ্বৃত্তপত্র তৈরি করব। আর উদ্বৃত্তপত্র তৈরি করতে গেলে আমাদের প্রারম্ভিক মূলধনটা লাগে, যেটা দেয়া আছে। আচ্ছা, ম্যাথটা অনেক সুন্দর হইতো যদি কতে বলতো প্রারম্ভিক মূলধন নির্ণয় করো, তাই না? একটু বড় হইতো, বাট আমরা অনেক কিছু শিখতে পারতাম। আচ্ছা, যদি আমরা প্রারম্ভিক মূলধন বের করতে চাইতাম বা আমাদেরকে যদি কতে বলতো প্রারম্ভিক মূলধন নির্ণয় করো, সেক্ষেত্রে কেমন হইতো? কিভাবে নির্ণয় করতাম? স্যার, প্রারম্ভিক মূলধন মানে কি বলো তো? প্রারম্ভিক মোট সম্পদ, রাইট? এইখান থেকে আমরা মাইনাস করব কি বলতো? প্রারম্ভিক মোট দায়। এই তো, তাহলে আমরা কি পেয়ে যাব বলতো? প্রারম্ভিক মূলধন। বিষয়টা অনেক ইজি না? আচ্ছা, এখন আসো আমরা একটু দেখি। হ্যাঁ, প্রারম্ভিক সম্পদ কে কে আছে একটু খেয়াল একটু দেখি। আমি জাস্ট শর্টকাটে করার মানে দেখাই। এই যে এখানে প্রারম্ভিক সম্পদ আছে কত? 12,500। আচ্ছা, আমরা 12,500 ক্যালকুলেটরে যোগ করলাম। আচ্ছা, এখানে তো আর নাই। এবার নিচে দেখি আমরা, এই যে বিনিয়োগ আছে, প্রারম্ভিক সম্পদ কত? 30,000 যোগ করলাম। দেন আসবাবপত্র কত? 38,000। দেন খেলার সরঞ্জাম আছে কত? 12,000। এগুলো কিন্তু প্রারম্ভিক। হ্যাঁ, এগুলো কিন্তু প্রারম্ভিক নাই। যে এখানে আসবাবপত্র, এটা কিন্তু সমাপনী সম্পদ। এই যে খেলার সরঞ্জাম, এটা কিন্তু সমাপনী সম্পদ। এগুলো প্রারম্ভিক না। হ্যাঁ, প্রারম্ভিক মানে বছরের শুরুটা। তো 12,000 প্লাস করলাম। এরপরে প্রারম্ভিক দালান কোঠা কত? 60,000। ওকে, দেন আমরা যোগ করলাম এই যে গত বছরের চাঁদা, এটাও প্রারম্ভিক সম্পদ কত? 2,750। আর প্রারম্ভিক সম্পদ কোথায় আছে? কোথাও আর আছে প্রারম্ভিক সম্পদ? নাই। এই কয়টাই। তাহলে আমরা প্রারম্ভিক সম্পদের যোগফল পেয়ে গেলাম। কত পেয়ে গেলাম বলো তো? 1,55,250। ওকে, তার মানে যে প্রারম্ভিক নগদ যোগ প্রারম্ভিক বিনিয়োগ যোগ প্রারম্ভিক আসবাবপত্র যোগ প্রারম্ভিক খেলার সরঞ্জাম যোগ প্রারম্ভিক দালান কোঠা, তাই না? যোগ এই যে
প্রারম্ভিক সম্পদ, এটা গত বছরের চাঁদা এই বছর আদায় হয়েছে, এটা কি প্রারম্ভিক সম্পদ। তো এগুলোকে যোগ করলে 1,55,250 পাওয়া যায়। আচ্ছা, এখান থেকে আমাদেরকে মাইনাস করতে হবে কি মোট প্রারম্ভিক দায়। তো প্রারম্ভিক দায় কয়টা আছে আমরা একটু দেখি। এখানে নাই, এখানেও নাই। এদিকে যদি আমরা সার্চ করি প্রারম্ভিক দায় আছে না নাই, একটা আছে প্রারম্ভিক দায় চলতি বছরের, সরি এই যে প্রদত্ত বেতনে 6,300 টাকা বিগত বছর, এই যে বিগত বছরের যেটা, এটা কি প্রারম্ভিক দায় কয় টাকা 6,300। এটা ছাড়া মনে হয় আর কোনো প্রারম্ভিক দায় নাই, আছে বলো? নাই। তাহলে 1,55,250 এখান থেকে মাইনাস করবো 6,300, তাহলে কত হয় 1,48,950। এটি হলো কি প্রারম্ভিক মূলধন। দেখো তো স্যার মিলছে কিনা, মিলছে? তো এইখানে যেটা আর এই যে গতে যেটা দেয়া আছে প্রারম্ভিক মূলধন, দুইটার ব্যালেন্স কি সেম না ভিন্ন? সেম। আমি কিন্তু এটা শর্টকাটে করছি, এটাকে টেবিল দিয়ে আরো সুন্দর করে সাজিয়েও করা যেত, জাস্ট আমি বোঝানোর জন্য আর কি দেখালাম। তাহলে দেখো চাইতে পারে কিন্তু কতে তোমাকে বলতে পারে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো, বলতে পারে না কি পারে না? তখন তুমি কি লিখবা? বিবরণ টাকা টাকা, ফার্স্টে কি লিখবা প্রারম্ভিক সম্পদ, এই যে এইভাবে প্রত্যেকটা নাম লিখবা, ফার্স্টের কলামে টাকা বসে মোট, বাদ দেবা কি প্রারম্ভিক দায়, প্রতিটার নাম লিখে টাকার কলামে টাকা বসিয়ে তুমি কিন্তু প্রারম্ভিক মূলধনটা বের করতে পারো। ওকে, তো এটা আমি এক্সট্রা দেখালাম বা এক্সট্রা শিখালাম। হ্যাঁ, এটা কিন্তু আমাদের এই অঙ্কের পার্ট না, আমি জাস্ট বোঝানোর জন্য এটা দেখালাম। তো আলহামদুলিল্লাহ আমাদের প্রারম্ভিক মূলধনটা দিয়েই দিস। এবার আমরা কি করব? উদ্বৃত্তপত্র তৈরি করব। দেখো উদ্বৃত্তপত্র অনেক সহজ, উদ্বৃত্তপত্র সহজেই করা যায়। আচ্ছা স্যার বলো তো, যদি আমাদের কোয়েশ্চেনের মধ্যে সাধারণ সঞ্চিতি থাকে, এটাকে আমরা কি করি? মূলধনের সাথে যোগ করি, তাই না বলো? বা সঞ্চিত উদ্বৃত্ত, এগুলাকে আমরা কি করি? মূলধনের সাথে যোগ করি, তাই না বলো? তো এই যে আমাদের এখানে যে অনুদান আছে, এই অনুদানটা বেসিক্যালি দায় না, অনুদানটা হলো গিয়ে মূলধন বৃদ্ধি। এরপরে যে আজীবন সদস্যদের চাঁদা আছে, আজীবন সদস্যদের চাঁদা যদি আমি এখানে দায় লিখে রাখছি, বেসিক্যালি এটা দায় না, এটা কি মূলধন। বুঝছো? মানে আমি এটা দায় লিখছি এইভাবে যে ওই যে আমি বলছিলাম প্রাপ্তির দিকে কি থাকে, আয় থাকে আর দায় থাকে। তো দায় যেটা মালিকদের সেটা কি মূলধন, আর দায় যেটা মালিক বাদে অন্য কারো সেটা কি দায়। তো দায় মূলধনও কিন্তু দায়, এটা হলো মালিকের নিকট দায়। তো এখানে অনুদান, আজীবন সদস্যদের চাঁদা, এদেরকে আমরা স্বাভাবিক দায় মনে করব না, এগুলো হলো যারা সদস্য তাদের নিকট আমাদের দায়। আমরা তো অব্যবসায়ী প্রতিষ্ঠান, যারা এই প্রতিষ্ঠানের সদস্য তাদের নিকট আমরা যে দায়টা, সেই দায়টাকে বলা হয় কি স্যার? মূলধন। কি বলা হয়? সো অনুদানটা কি হবে? মূলধনের সাথে যোগ হবে। এটা আলাদা দায় না দেখে আমরা মূলধনের সাথে কি করব? যোগ করব। আজীবন সদস্যদের চাঁদা, এটাকেও আমরা আলাদা দায় হিসেবে না দেখে কি করব? মূলধনের সাথে যোগ করব, প্রারম্ভিক মূলধনের সাথে। বুঝছো স্যার? ওকে, তাহলে চলো আমরা গ কমপ্লিট করি। আচ্ছা, গ হচ্ছে কি স্যার? রয়্যাল ক্লাব, প্রতিষ্ঠানের নাম রয়্যাল ক্লাব এর উদ্বৃত্ত পত্র, রাইট? রয়্যাল ক্লাবের উদ্বৃত্ত পত্র, তারিখ 31 ডিসেম্বর 2017 সালের জন্য। আচ্ছা, এখানে কিন্তু সমাপ্ত বছর লেখা যাবে না, হ্যাঁ, তোমরা এটা একটু মাথায় রেখো। আমরা আর্থিক অবস্থার বিবরণী বা উদ্বৃত্ত পত্র একটা নির্দিষ্ট তারিখের জন্য করে থাকি, হ্যাঁ, বাট ইয়েটা করে থাকি, আয় বিবরণীটা করে থাকি একটা সমাপ্ত বছরের জন্য। আচ্ছা, তো এখানে আমরা কি লিখব? বিবরণ, দেন টাকা, 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 তিনটা টাকার ঘর লিখলাম। ওকে, প্রথমে আমরা কোন দিকটা লিখব? আচ্ছা, এটা দুইটা ফরম্যাটে করা যেতে পারে উদ্বৃত্ত পত্রটা, হ্যাঁ, বা সাইড ডান সাইড এইভাবে। আরেকটা করা যেতে পারে কি, এটা স্টেটমেন্ট আকারে করা যেতে পারে, স্টেটমেন্ট আকারেও করা যেতে পারে, অথবা বা সাইড ডান সাইড এইভাবেও করা যেতে পারে। আচ্ছা, আমার মনে হয় তোমাদের বইতে ডেবিট দিক, ক্রেডিট দিক এইভাবে করছে, হ্যাঁ, তো আমি স্টেটমেন্ট আকারে না করে বইয়ের মতো করেই করি। তার মানে আমরা ছকটা এইভাবে করব না, হ্যাঁ, এই যে ফরম্যাটটা ছক যে আমরা আঁকলাম এটাকে বলা হয় স্টেটমেন্ট ফরম্যাট। ওকে, আর ওই ডেবিট দিক, ক্রেডিট দিক অর্থাৎ নগদান বই যেভাবে করো, হ্যাঁ, ওই ছকটাকে আবার স্টেটমেন্ট ফরম্যাট বলা যায় না,
ওটাকে অ্যাকাউন্টিং ফরম্যাট বলে। তো আমরা অ্যাকাউন্টিং ফরম্যাটটাই ব্যবহার করব। ওকে, তাহলে আমরা অ্যাট ফার্স্ট 2 ভাগ করে ফেলবো, সমান 2 ভাগে বিভক্ত করব। দেন এই সাইডে কি হবে? টাকা, এই সাইডে কি হবে? টাকা। তো এটা হলো সম্পদ, আচ্ছা এখানে আমরা কি লিখবো? দায় ও মূলধন, দায় ও মূলধন তহবিল। ওকে, এখানে কি স্যার? টাকা। আর এখানে আমরা কি লিখবো? সম্পত্তি সমূহ, আর এটা কি হবে স্যার? টাকা। ওকে, ডেবিট ক্রেডিট তো লেখার দরকার নেই। হ্যাঁ, এই আর কি, এটা অ্যাকাউন্টিং ফরম্যাট বলে। আচ্ছা অ্যাট ফার্স্ট তুমি কোন দিকটা কমপ্লিট করতে চাও? অনেকে আছে 2টা এট এ টাইম করে, এটা করা উচিত না, যে কোনো একটা দিক কমপ্লিট করো। হ্যাঁ, কোন দিকটা করবা? আগে বা দিক করবা? দায়ের দিক। আচ্ছা ঠিক আছে, ওকে, দায়ের দিকটাই আমরা করি। তো ফার্স্টে আমরা দায়গুলোকে বসাই। হ্যাঁ, আচ্ছা তাহলে ফার্স্টে আমরা দায়গুলোকে বসাই। এখানে আমরা একটু দেখি দায় আমরা কোথায় পাবো? প্রাপ্তির দিকে আমরা দায় পাবো। এখানে দায় লেখা আছে কয়টা? 2টা। একটা হলো কি অনুদান, আর একটা কি আজীবন সদস্যদের চাঁদা। এই দুটো কি দায়? বেসিক্যালি না, এরা কিন্তু দায় না, এরা হলো মূলধন। যদি আমরা দায় হিসেবে এদেরকে বিবেচনা করতেছি, বাট এরা কি মূলধন, এরা মূলধনের সাথে যোগ হবে। আচ্ছা এমনিতে আমরা এখানে সমাপনী দায় যাদের পাশে লিখে রাখছি, এই সমাপনী দায়গুলোকে আমরা এখানে বসাবো। স্যার একটা বিষয় মাথায় রেখো, যেগুলো প্রারম্ভিক চলতি দায় ওইগুলা কিন্তু এখানে আসবে না। আমি এটা তোমাদেরকে গত ক্লাসেও বলেছিলাম, বেসিক ক্লাসে, যে প্রারম্ভিক চলতি সম্পদ বা প্রারম্ভিক চলতি দায় এরা কিন্তু আর্থিক অবস্থার বিবরণীতে বা উদ্ধৃতপত্রে আসবে না। আসবে শুধুমাত্র কারা? সমাপনী চলতি দায় বা সমাপনী চলতি সম্পদ। কিন্তু যদি কোনো প্রারম্ভিক স্থায়ী সম্পদ থাকে, প্রারম্ভিক দীর্ঘমেয়াদী দায় থাকে, এদেরকে আর্থিক অবস্থার বিবরণীতে আনা যাবে। তবে আনার আগে চিন্তা করবা যে আমি পরিশোধ করছি কিনা, বা নতুন করে গ্রহণ করছি কিনা, বা ক্রয় করছি কিনা, বা বিক্রি করছি কিনা, এরকম। হ্যাঁ, দেখো এখন সব ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা একটু দেখি এখানে দায় কোথায়। এখানে তো আর দায় নাই, তাই না? এই দুটো আমরা মালিকানা সত্ত্বের সাথে বা মূলধনের সাথে যোগ করব। আচ্ছা এবার এই দিকে দেখো, এখানে প্রারম্ভিক সম্পদ, প্রারম্ভিক সম্পদ, প্রারম্ভিক সম্পদ, প্রারম্ভিক সম্পদ, প্রারম্ভিক সম্পদ, এই যে সমাপনী দায় একটা পাওয়া গেছে, কত? 3500 টাকা সমাপনী দায় পাওয়া গেছে। এটা কি? অগ্রিম চাঁদা। কি স্যার? অগ্রিম চাঁদা। তাহলে আমরা দায়ের দিকে লিখি অগ্রিম চাঁদা, বা এটা চলতি বছরের অগ্রিম চাঁদা। কত টাকা স্যার? 3500। এরপরে দেখো সমাপনী দায় আর আছে না, এটা সমাপনী সম্পদ, এটা প্রারম্ভিক দায়, এটা আসবে? নো। এটা কি স্যার? সমাপনী দায়, কত? 2700। এটা কি? চলতি বছরের বকেয়া বেতন। তাহলে আমরা এখানে লিখি বকেয়া বেতন। আচ্ছা বকেয়া বেতন কয় টাকা স্যার? 2700 টাকা। এরপর আর কি আছে? কোনো দায়? নো, আর কোনো দায় নাই। আচ্ছা তাহলে এবার আমরা মূলধনের অংশটা লিখবো। হ্যাঁ, ফার্স্টে আমরা লিখি প্রারম্ভিক মূলধন। ওকে স্যার, প্রারম্ভিক মূলধন কত টাকা স্যার বলো তো? আচ্ছা এক মিনিট, এখানে তো টাকার ঘরটা একটাই লিখছি না, তার মানে ইনার সাইডে ক্যালকুলেশনটা করতে হবে। আচ্ছা আমরা এখানে লিখি প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধন কত স্যার? এই যে আমাদের দেয়া আছে 1,48,950। ওকে, এই প্রারম্ভিক মূলধনের সাথে অ্যাট ফার্স্ট আমরা যোগ করব কি? ব্যয়াতিরিক্ত আয়। আর যদি আয়াতিরিক্ত ব্যয় হতো তাহলে মাইনাস করতাম। হ্যাঁ, তাহলে আমরা এখানে লিখি ব্যয়াতিরিক্ত আয়। ব্যয়াতিরিক্ত আয়। স্যার ব্যয়াতিরিক্ত আয় আমরা কত পেয়েছি? ওই যে খতে আমরা যেটা পেয়েছি 11,600। তো এখন আমরা এটাকে যোগ করে দিই, 1,48,950 যোগ 11,600, 1,60,550। ওকে স্যার। আচ্ছা এখন আমরা কি করব? ওই যে অনুদান, এটাকে আমরা যোগ করে দিব। অনুদান দেখো স্যার, অনুদান 40,000 ছিল, যার 40% তো আমরা আয়ে দেখাই দিচ্ছি, তাই না? সো আমি পুরো 40,000 কি এখানে দেখাতে পারবো না।
কত পার্সেন্ট দেখাবো? 60%। তাহলে 40,000-এর 40% চলে গেছে আয়তে, বাকি 60% আসবে কোথায়? মূলধনে। তাহলে কত হয়? 24,000। 40,000-এর 60% 24,000। ওকে, আচ্ছা তাহলে কত হচ্ছে? যোগ 24,000, তাহলে হলো 1,84,550। এবার আমরা এটার সাথে যোগ করব। কি যোগ করব স্যার? আজীবন সদস্যদের চাঁদা। আজীবন সদস্যদের চাঁদা। আজীবন সদস্যদের চাঁদা কয় টাকা স্যার? 10,000 টাকা। ওকে, তাহলে কত হয়? 1 লাখ, আচ্ছা এটা এখানে লিখি, 1,94,550 হলো। আচ্ছা আমরা যোগফল পরে বসে, এখানে আনার মতো আর কি কিছু আছে? নাই। ওকে, তো আমরা এখন সম্পদের দিকে যাই, সম্পদের দিকটাকে কমপ্লিট করি। তো স্যার আমরা যদি সম্পদের দিকে যাই, নিয়ম হলো ফার্স্টে চলতি সম্পদগুলো বসানো, এরপরে স্থায়ী সম্পদগুলো বসানো। ওকে, তো আমরা একটু মানে বসানোর সময় একটু সচেতনভাবে বসাবো, মানে জগা খিচুড়ি করে না বসিয়ে চলতি সম্পদগুলো আগে আর স্থায়ী সম্পদগুলো পরে বসাবো। তো এখানে দেখো এই যে সম্পদ আছে, এটাও সম্পদ আছে, বিনিয়োগ, আসবাবপত্র, খেলার সরঞ্জাম, এগুলো স্থায়ী সম্পদ, রাইট? উদ্বৃত্ত, এটা কি কি উদ্বৃত্ত? নগদ উদ্বৃত্ত। তো এই নগদ উদ্বৃত্ত 23,800, এটা কি সম্পদ? সমাপনী সম্পদ, এই সরি চলতি সম্পদ। তাহলে আমরা এখানে লিখতে পারি সমাপনী নগদ, সমাপনী নগদ উদ্বৃত্ত, রাইট? সমাপনী নগদ উদ্বৃত্ত কত টাকা স্যার? 23,800 বসালাম। ওকে, এরপরে দেখো তো এরকম সমাপনী সম্পদ আর কি আছে? এই যে সমাপনী, এটা তো সমাপনী দেওয়া হবে না, এটা কি সমাপনী সম্পদ? এটা কি চলতি বছরের বকেয়া চাঁদা, এটাও কি চলতি সম্পদ না? আচ্ছা, চলতি বছরের বকেয়া চাঁদা, চলতি বছরের বকেয়া চাঁদা কয় টাকা স্যার? 4,000 বসালাম আমরা। ওকে, তার মানে এটা কাটা, এটা বসানো হয়ে গেছে, এই যে এটা বসানো হয়ে গেছে। আর সমাপনী সম্পদ কোথায় আছে? এই যে এটা অব্যবহৃত স্টেশনারি, অব্যবহৃত স্টেশনারি কয় টাকা স্যার? 500 টাকা। ওকে, সো এটাও কাটা, এটাও আমরা বসিয়ে ফেললাম। ওকে, আচ্ছা তো সমাপনী সম্পদ চলতিগুলো আমরা আগে বসলাম, এইবার আসো আমরা স্থায়ীগুলো বসাই। তো স্থায়ীগুলো এখান থেকে আমরা পাচ্ছি কি আছে স্যার? বিনিয়োগ। আমরা এখানে লিখলাম বিনিয়োগ, যদি এটা প্রারম্ভিক বিনিয়োগ, বাট এটা তো স্থায়ী সম্পদ, আর আমরা জানি স্থায়ী সম্পদ কোথায় আসে? সমাপনীতে আসে, প্রারম্ভিকটা সমাপনীতে আসে। কিন্তু এই যে এটা যে প্রারম্ভিক হাতে নগদ, এটা কি চলতি সম্পদ, এটা কিন্তু সমাপনীতে আসবে না। ওকে, তো স্যার বিনিয়োগ 30,000, আর নতুন করে আমরা বিনিয়োগ করেছি কত? 5,000। এই যে এটা, এই তথ্যটা হলো এই বছরের নতুন তথ্য, আর এই তথ্যগুলো গত বছর থেকে আসছে। তাহলে গত বছর থেকে আমার এই বছর বিনিয়োগ আসছে কত? মানে গত বছরের বিনিয়োগ ছিল কত? 30,000। এই বছর আমি নতুন করে বিনিয়োগ করেছি কত? 5,000। তাহলে আমার টোটাল বিনিয়োগ কত হবে? 35,000। বুঝতে পারলাম? আবার দেখো গত বছর আমার আসবাবপত্র কত ছিল? 38,000। এই বছর আমাদের আসবাবপত্র কত নতুন করে কেনা হয়েছে? 25,000। তাহলে 38,000 আর কত? 25,000। তাহলে আমরা এখানে লিখি আসবাবপত্র কত হবে স্যার? 63,000। তাহলে 38 যোগ 25 কত হয়? 63,000। আচ্ছা এখানে একটা ঝামেলা আছে, হ্যাঁ এই যে 63,000 আমি ইনার কলামে লিখলাম মাইনাস পুঞ্জীভূত অবচয়। দেখো আমরা যখন ব্যয় বসাই তখন কিন্তু জাস্ট অবচয় বলি, কিন্তু আমরা যখন সম্পদ থেকে বাদ দিই তখন কিন্তু অবচয় বলবো না, কি বলবো? পুঞ্জীভূত অবচয়। তো 63,000 থেকে আমি অবচয়টাকে মাইনাস করব। কত যেন অবচয়? 5,050। তাহলে 63,000 থেকে 5,050 মাইনাস 63,000 মাইনাস 5,050, 57,950। ওকে স্যার, আচ্ছা এরপরে আসো আসবাবপত্র গেল, এবার কি? খেলার সরঞ্জাম। তো আমরা লিখি খেলার সরঞ্জাম। আচ্ছা খেলার সরঞ্জাম, স্যার খেলার সরঞ্জাম কত? 12,000।
আর নতুন করে কিনেছি কত 7,500, তার মানে 19,500। ওকে, আচ্ছা খেলার সরঞ্জাম গেল, এরপরে কি দালান কোঠা। আচ্ছা দালান কোঠা, স্যার দালান কোঠা আমার বছরের শুরুতে ছিল কত, নতুন করে কি কিনেছি, নো, তাহলে যা আছে তাই, কত 60,000। ওকে, তাহলে আমরা বিনিয়োগ এটা বসিয়েছি, এই বিনিয়োগটাও বসিয়েছি, আসবাবপত্র বসিয়েছি, এটাও বসিয়েছি, খেলার সরঞ্জাম বসিয়েছি, এটাও বসিয়েছি, দালান কোঠা বসিয়েছি, তাই না? আর বসানোর মতো কেউ আছে বলো তো, নাই। তাহলে আমরা সবাইকে এখানে বসিয়ে ফেলছি। এই যে সমাপনী দায় এটা বসিয়েছি, তাই না? আবার এই সমাপনী দায়টাকেও আমরা বসিয়েছি। তাহলে আনার মতো আর কেউ বাকি আছে? নো, বাকি নেই। ওকে ফাইন, তাহলে আসো এবার আমরা যোগ করি। যদি আমাদের দুই সাইডের যোগফল মিলে তার মানে আমাদের অঙ্কটা হয়েছে, আর যদি দুই সাইডের যোগফল না মিলে অঙ্ক হয়নি। ওকে, সো খুবই সিনসিয়ারলি সব কয়টা আইটেম ক্রস চেক করে করে বসাতে হবে। ওকে, এখন মদন মার্কার টিচার যদি খাতা দেখে আলাদা কথা। আচ্ছা তাহলে এখানে হচ্ছে কত স্যার, 2,750 ক্লোজ। আচ্ছা আবার আমরা এই সাইডটা যদি যোগ করি, 23,800 যোগ 4,000 যোগ 500 যোগ 35,000 যোগ 57,950 যোগ 19,500 যোগ 60,000, তাহলে 2,750। ওকে ক্লোজ। তার মানে আমাদের দুই সাইডের রেজাল্ট মিলে গেছে, অঙ্ক হয়ে গেছে। ওকে আচ্ছা ঠিক আছে, তাহলে যদি এরকম মিলে যায় তো আমরা বুঝলাম যে মার্কস পেয়ে গেছি, তাই না? আচ্ছা সবাই বুঝতে পেরেছো? গুড। আচ্ছা তাহলে এই অঙ্কটাই বাসায় তোমরা 2বার করবা, হ্যাঁ?